হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর যে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা আলোচনা করব ইলেকট্রিসিটি, অর্থাৎ কোনো একটা পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায়, জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ কীভাবে পরিবহন করবে সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা কি জানি, আমরা জানি যে যে সমস্ত তারের মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ হয় সেগুলো কী হয়, সলিড হয়, তাই তো। কিন্তু যদি সেটা আমি একটা তরলের মধ্যে কি করে তড়িৎটা পরিবহন করব, ঠিক আছে। অর্থাৎ এই যে তরল গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কোনো একটা পদার্থ থেকে আমি তড়িৎ কীভাবে পাবো সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে আমরা বিভিন্ন রকমের আয়ন নিয়ে আলোচনা করেছিলাম যে সমযোজী, তারপরে আয়নীয় যৌগ কাকে বলা হয়, তাই তো। আয়নীয় যৌগ কোনগুলো, যেগুলো হচ্ছে কি আয়নগুলো একজন আরেকজনকে এখানে থেকে আমরা কি পেয়েছিলাম যে ইলেকট্রন পুরোপুরিভাবেই ক্লোরিনকে দিয়ে দিচ্ছিল সোডিয়াম, সেই জন্য কী তৈরি হচ্ছিলো, Na+ আর Cl- তৈরি হচ্ছিলো। কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে কি দেখেছিলাম যে অক্সিজেন যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, এই যে অক্সিজেনের দুটো ইলেকট্রন কি করছে, পরস্পরের মধ্যে সম্পূর্ণভাবে শেয়ার করছে, তাই তো। অর্থাৎ একজন আরেকজনের অক্সিজেনটাকে দিচ্ছে, অর্থাৎ বাইরে কক্ষে কতগুলো ইলেকট্রন থাকে, অক্সিজেনের ক্ষেত্রে 6টা থাকে, তাই তো। এর অক্সিজেনের ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রেও 6টা থাকবে। তো এই যে একজোড়া ইলেকট্রন কি করছে, এও ব্যবহার করছে, আবার এর থেকে দুটো ইলেকট্রন এও ব্যবহার করছে, দিয়ে কি করছে, অষ্টকপূর্ণ করছে। অষ্টকপূর্ণ হচ্ছে যে যে সমস্ত মৌলগুলি বাইরে কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করে সুস্থির অবস্থা লাভ করে সেটাই হচ্ছে অষ্টকপূর্ণ, ঠিক আছে। অর্থাৎ বাইরে কক্ষে 8টা ইলেকট্রন থাকাটাই হচ্ছে কি অষ্টকপূর্ণ। তো এখান থেকে আমরা দেখেছিলাম যে আয়নীয় যৌগগুলো কী তৈরি করছে, আয়ন তৈরি করছে, তাই তো। আয়ন তৈরি করছে এবং এদের মাঝখানে কী হচ্ছে, একটা শক্তিশালী আকর্ষণ বল রয়েছে। সেই শক্তিশালী আকর্ষণ বলটাকে কী বলছিলাম আমরা, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাই তো, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো এই যে NaClটা আছে, আমরা কি জানি, আমরা জানি যে তড়িৎ কখন পরিবহন হয়, তাই তো। তড়িৎ কখন আমরা পাবো, যখন আয়নের পরিবহন হবে, তাই তো। আয়ন যখন আমরা পাবো তখনই কেবলমাত্র কী হবে, তড়িতের পরিবহন হবে। যদি আমি আয়নটা না পাই তখন কী হবে না, আমাদের তড়িৎ পরিবহন হবে না, অর্থাৎ সেটা থেকে আমি তড়িৎ পাবো না। এবার এই যে তড়িৎ পাচ্ছি, কার কারণে তড়িৎ পাচ্ছি, মেন রোল কে পালন করছে, আয়নটা পালন করছে, তাই তো। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহটাই হচ্ছে কি আমাদের যে তড়িৎ পাচ্ছি, অর্থাৎ এই যে তার কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে যে ইলেকট্রিসিটি আসছে বা তড়িৎ যাতায়াত করছে, সেটা অ্যাকচুয়ালি কি কোন জিনিসটা যাতায়াত করছে, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ইলেকট্রনটা যাতায়াত করছে, ঠিক আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় কী হচ্ছে, ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। তো এই যে আয়ন, ইলেকট্রনটা কি একটা আয়ন, তো যখনই আমি আয়ন পাবো তখনই হবে কি, সেটার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হবে। যদি আমি এটা ধরে নাও তামার তার নিলাম, সেই তামার মধ্যে যদি কোনো রকমের আয়ন না তৈরি হয়, ঠিক আছে, আয়ন যদি আমাদের তৈরি না হয় তাহলে সেটার মধ্যে কিন্তু তড়িৎ পরিবহন হবে না, অর্থাৎ ইলেকট্রিক আমার সেখান থেকে উৎপন্ন হবে না। তো এই যে উৎপন্ন হতে গেলে আমার কি দরকার হচ্ছে, আয়ন দরকার হচ্ছে। তো আমরা তো এটা জানি যে এর মধ্যে দিয়ে, অর্থাৎ তামার তারের মধ্যে দিয়ে কী তৈরি হচ্ছে, আয়ন তৈরি হচ্ছে, সেটা থেকে কী হচ্ছে, আমাদের তড়িৎ পরিবহন হচ্ছে, তাই তো। অর্থাৎ যে সমস্ত ধাতুগুলো রয়েছে, কিন্তু জলের মধ্যে এই যে আয়নের পরিবহনটা কিভাবে হয়, সেই যে জিনিসটা, সেটাই হচ্ছে আজকের বিষয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য, প্রথমে আমরা দেখব যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলা হয়। এবার দেখো যে এই যে NaClটা, আমরা অক্সিজেনকে যদি আমি ভাঙি তাহলে আমি কিন্তু অক্সিজেনকে ভাঙলে পরে আমি অক্সিজেনের আয়ন পাবো না, তাই তো। যে সমস্ত সমযোজী যৌগগুলো রয়েছে, সেই সমযোজী যৌগগুলির ক্ষেত্রে আমরা কি পাই না, আয়ন পাই না। সেটাতে কীভাবে সৃষ্টি হয়, সেটা হচ্ছে কি ইলেকট্রন জোড় সম্পূর্ণভাবে আদান প্রদানের সাহায্যে তারা কি করে, আয়ন তৈরি করে, তাই তো। অর্থাৎ বন্ধন তৈরি করে, সেই যেটাকে আমরা কী বলছি, সমযোজী যৌগ বলছি। অর্থাৎ সেই সমযোজী বন্ধনের ফলে যে সমস্ত যৌগ উৎপন্ন হয় সেগুলোকে কী বলছি আমরা, সমযোজী যৌগ বলছিলাম। যেগুলো হচ্ছে কি ওই অধাতুর মধ্যে, নন মেটালের মধ্যে কী হচ্ছিলো, তৈরি হচ্ছিলো। আর এটার ক্ষেত্রে আমরা কী পেয়েছিলাম, ধাতু এবং অধাতু দুটোর মধ্যেই হচ্ছিল। তো এইখানে দেখো যে সোডিয়াম ক্লোরাইডটা তৈরি হলো, সেটাই কি হচ্ছে, আয়ন, অর্থাৎ ইলেকট্রন সম্পূর্ণভাবে ক্লোরিনকে দিয়ে দেওয়ার পরে কী হচ্ছে, এরা আয়ন তৈরি করছে। তো এই যে NaCl, ঠিক আছে। এবার তোমরাই বলো যে যদি আমি NaClটাকে সলিড অবস্থায় নিই বা কঠিন অবস্থায় নিই, তাহলে সেটা কি তড়িৎ পরিবহন করবে, তোমাদের কি মনে হয়। সেটার মধ্যে দিয়ে আমাদের ইলেকট্রনটা সেখান থেকে আমি তড়িৎ পাবো না, তাই তো। তড়িৎ পাওয়া যায় না, পাওয়া যায় না। কেন যায় না, প্রশ্ন। তো কেন, এই যে কেন কথাটা,
তাহলে এখান থেকে দেখো যে আমি সলিড যখন থাকে তখন কি হচ্ছে, এই যে ক্লোরিনটা NaClটা অর্থাৎ লবণ, সাধারণ লবণ যেটা আমরা পাচ্ছি NaClটা, এর মধ্যে তো আয়ন আছে, তাই তো, Na+ আয়ন আর Cl- আয়ন, এরাই তো পরস্পরের সঙ্গে বন্ধন গঠন করে অর্থাৎ আয়নীয় বন্ধন সৃষ্টি করে আয়নীয় যৌগটা তৈরি করেছে, তাই তো, অর্থাৎ NaClটা তৈরি করেছে। তো এখানে তো আয়ন রয়েছে, তবুও কেন এটা তড়িৎ পরিবহন করে না? কঠিন অবস্থায় যখন NaClটা থাকছে তখন কেন তড়িৎ পরিবহন করে না? তো এর প্রশ্নের উত্তর হচ্ছে যে এদের মাঝখানে অর্থাৎ যখনই এরা পরস্পরের সঙ্গে বন্ধন সৃষ্টি করছে তখন কি তৈরি করে নিচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ তড়িৎ আকর্ষণ বলটা এতটাই মজবুত হয়ে যাচ্ছে যে সেটা কিন্তু আর ভাঙতে চাইছে না, ঠিক আছে। অর্থাৎ ভাঙতে গেলে আমাকে প্রচুর পরিমাণে হিট দিতে হবে, তো হিট দিতে হবে অর্থাৎ গলাতে হবে। তো যখন সলিড অবস্থায় থাকছে, সলিড অবস্থায় যখন থাকছে তখন কি হচ্ছে, এদের মধ্যে আয়ন তো রয়েছে কিন্তু কোনো মুক্ত আয়ন থাকে না, ঠিক আছে, মুক্ত আয়ন থাকে না। এবার আয়ন যদি মুক্ত অবস্থায় না থাকে তাহলে সেটা কি মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করবে না, তাই তো। অর্থাৎ যে সমস্ত ধাতুগুলো আমরা পাই সেই ধাতুগুলোর বাইরে কি থাকে, ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে, তাই তো, ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে অর্থাৎ ইলেকট্রন সে দান করে দিয়ে সহজে দান করে দিতে পারে, সেই জন্য তারা কী হয়, তড়িতের সুপরিবাহী হয়। কিন্তু এখানে যদি আমার আয়ন তৈরি না হয় অর্থাৎ মুক্ত আয়ন যদি আমার তৈরি না হয় তাহলে সেটা কি হবে, সেটা আমাদের তড়িৎ পরিবহনের সহায়তা করবে না। কারণ কি, তড়িৎ পরিবহন হতে গেলে আমাদের কি দরকার, মুক্ত আয়ন দরকার, তাই তো, অর্থাৎ ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন যদি না থাকে, ফ্রি ইলেকট্রন যদি না থাকে তাহলে কি হবে, সেটার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হবে না, তাই তো, ইলেকট্রিসিটি পাস করবে না বা কারেন্ট পাবো না আমরা। তো এই যে কারেন্ট পাওয়ার জন্য ফ্রি ইলেকট্রন থাকা অবশ্যই দরকার। তো এই যখন সলিড অবস্থায় থাকছে তখন তাদের মধ্যে আমরা আয়নীয় যৌগ যখন পড়েছিলাম, আয়নীয় বন্ধন, তখন আমরা দেখেছিলাম যে তাদের মধ্যে কী হচ্ছিলো, একটা শক্তিশালী আকর্ষণ বলের সাহায্যে তারা যুক্ত হচ্ছিলো। তো সেই শক্তিশালী বল থাকার জন্য তাদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না অর্থাৎ মুক্ত আয়ন আমরা পাই না, সেই জন্যই সেটা কী হয় না, তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু NaClটাকে যদি আমি জলের মধ্যে মানে দ্রবীভূত করি, ঠিক আছে, অর্থাৎ ধরে নাও এটা জল, জলের মধ্যে যদি আমি মানে দ্রবীভূত করি তাহলে সেটা কিন্তু এখানে যদি আমি হিট দিই, এটাতে জল রয়েছে ধরে নাও, তো এই জায়গাতে যদি আমি NaCl দিই তো এটা কি হয়ে যায়, মানে অনেকটাই ভেঙে যায় আয়নে, ঠিক আছে। কেন ভেঙে যায়, Na+ আর Cl- আয়ন রূপে পেয়ে যাই আমরা, ঠিক আছে। কিন্তু কেন ভেঙে যায়, তার কারণ হচ্ছে যে এই যে জলটা আমি নিলাম সেই জলের একটা ধর্ম থাকে, সেই ধর্মটাকে কি বলা হয়, ডাই ইলেকট্রিক প্রপার্টিস, ঠিক আছে, ডাই ইলেকট্রিক ধর্ম। তো এই যে ডাই ইলেকট্রিক ধর্ম অর্থাৎ ডাই ইলেকট্রিক প্রপার্টিস, সেই ডাই ইলেকট্রিক প্রপার্টিসের জন্যই কী হয়, এই যে জলের মধ্যে যে সমস্ত অর্থাৎ আমি যত শক্তিশালী আকর্ষণ নিয়ে গঠিত কোনো একটা যৌগ বা পদার্থকে যদি আমি জলের মধ্যে রাখি তাহলে জল কী করবে, তাদের মধ্যে যে শক্তিশালী বন্ধনটা রয়েছে অর্থাৎ এই যে বন্ধনটা অর্থাৎ Na+ আর Cl- এর মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হয়েছিল সেই বন্ধনটাকে কী করবে, সে দুর্বল করে দেবে, ঠিক আছে, দুর্বল করে দিবে। তো এবং সেটাকে যখন আমি তাপ দিচ্ছি তো সেটা সহজে ভেঙে যায়, বা এটা কী হয়, জল এদের মধ্যে প্রায় 80% কী করে দেয়, মানে এদের মধ্যে শক্তিশালী বন্ধনটাকে কমিয়ে দেয়, ঠিক আছে। তো এবার বলো যে এখান থেকে আমি কি পাবো, জলের ধর্ম অর্থাৎ ডাইইলেকট্রিক প্রপার্টিসের জন্য কি হচ্ছে, এই যে Na+ আর Cl- আয়ন তৈরি হচ্ছে, Na+ আর Cl- আয়ন আমি পাচ্ছি, তাহলে এই যে আয়নগুলো পাচ্ছি সেটা কি হচ্ছে, মুক্ত অবস্থায় পাচ্ছি, তাই তো, মুক্ত ফ্রি অবস্থায় আছে। ফ্রি অবস্থায় থাকার জন্য কি হয়, এই যে NaClটা যখন আমি জলের মধ্যে দ্রবীভূত করি তখন এটা কি হয়, জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। কেন পারে, তার কারণ হচ্ছে কি, মুক্ত ইলেকট্রন রয়েছে, ঠিক আছে, অর্থাৎ মুক্ত আয়নগুলো থাকার কারণেই। আর আমরা কি জানি যে যদি আয়নগুলো মুক্ত অবস্থায় থাকে তাহলে সেটা কী হবে, তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে, তড়িৎ পরিবহন করবে। কারণ কি, তড়িৎ পরিবহন করতে গেলে আয়নগুলোকে বা ইলেকট্রনগুলোকে কী হতে হবে, মুক্ত অবস্থা হতে হবে অর্থাৎ ফ্রিলি মুভমেন্ট করতে হবে, তবে সেটা কী হবে, তড়িৎ পরিবহন করতে পারবে। তো এই যে ধর্ম অর্থাৎ তোমরা বলবে যে জলের মধ্যে যখন দিচ্ছি তখন সেই যে আয়নগুলো কীভাবে ভেঙে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে জলের একটা ধর্ম সেটা হচ্ছে কি ডাইইলেকট্রিক ধর্ম, সেই ডাইইলেকট্রিক প্রপার্টিসের জন্য কী হচ্ছে, এরা পরস্পরে ভেঙে যাচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাচ্ছে, অর্থাৎ Na+টা কী হচ্ছে, ক্যাটায়ন সৃষ্টি করছে, তাই তো, ক্যাটায়ন। আর Cl- কী তৈরি হয়, Cl- কী বলা হয়, যখন মাইনাস তৈরি হয় তখন সেটাকে বলা হয় অ্যানায়ন, ঠিক আছে, ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে যাচ্ছে যখন জলের মধ্যে দিচ্ছি তখন। তো এই যে NaClটা, তাহলে আমি বলতে পারি যে এটা সলিড অবস্থায় যখন ছিল তখন কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু যখন সেটাকে মানে গলাচ্ছি বা
জলে দ্রবীভূত করছি, এটাকে যদি NaClটাকে যদি আমি হিট করি অর্থাৎ গলাই, তাহলে সেটা কি হয়ে যাবে, তোমরা দেখেছো যে এটাকে গলাতে গেলে পরে আমার হাই টেম্পারেচার দরকার, তাই তো, অনেক বেশি টেম্পারেচার দরকার হয়। তো এই যে হাই টেম্পারেচারের জন্য কি হয়েছে, NaClটা আয়ন রূপে ভেঙে যাচ্ছে যখন আমি সেটাকে গলাচ্ছি। তো যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় মানে আয়নগুলো মুক্ত অবস্থায় পাচ্ছি, তারাই কি করবে, তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য বলবো। বোঝা গেল? যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে কি হচ্ছে, নতুন পদার্থ বা নতুন পদার্থ সৃষ্টি করছে, যৌগত সৃষ্টি করছে, তাদেরকে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাহলে আশা করি বুঝতে পেরেছি যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা কাকে বলছি। তাহলে যারা গলিত আর কি হচ্ছে, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, ঠিক আছে, জলে দ্রবীভূত অবস্থায়, দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে, তড়িৎ পরিবহন করতে পারে, তারাই হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য, তাদেরকে আমরা কি বলছি, তড়িৎ বিশ্লেষ্য বলছি। তাহলে তড়িৎ বিশ্লেষ্য জিনিসটা বুঝতে পেরেছো যে তাহলে এখানে কি হচ্ছে, NaClটা কি হবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ NaClটা কি, একটা হচ্ছে কি NaClটা, তাহলে এই যে NaClটা আমি কি পেলাম, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ কি হচ্ছে, মুক্ত অবস্থায় পেয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি করছে জলে বা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি করছে, তাহলে সেটা হচ্ছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এবার এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিভিন্ন রকমের হয়, তাহলে NaClটা কি, NaClটা হচ্ছে কি লবণ, তাহলে আমরা লবণের একটা এক্সাম্পল পেয়ে গেলাম, তাই তো। এবার যদি অ্যাসিড নিই, তাহলে অ্যাসিড, যে সমস্ত অ্যাসিডগুলি স্ট্রং অ্যাসিড, তারা কী করে, তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়, যা মানে আয়নীয় যৌগগুলি সৃষ্টি করে। তো এদের মধ্যে এই অ্যাসিডগুলির মধ্যে যেমন হয় HCl, HNO3, ঠিক আছে, অর্থাৎ HCl হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তারপরে H2SO4 সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এরা কি হয়, তড়িৎ পরিবহন করতে পারে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এরা। অ্যাসিডগুলির মধ্যে যদি এক্সাম্পল চাই যে এমন একটা অ্যাসিডের নাম করো যারা তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, তখন আমি কি বলবো, HNO3 বা H2SO4 বা HCl, যে কোনো একটা বলে দেবো, তাহলে সেটাই হবে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। লবণের মধ্যে যেমন আমরা পাচ্ছি কি NaCl পাচ্ছি, তারপরে হচ্ছে কি মানে ম্যাগনেসিয়াম সালফেট হবে, ঠিক আছে। আর ক্ষারের মধ্যে অর্থাৎ বেস যদি আমরা দেখি, ঠিক আছে, বেস, তাহলে বেসের মধ্যে কি হচ্ছে, ক্ষারগুলির মধ্যে হচ্ছে যেমন আমাদের কি হচ্ছে, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে, ঠিক আছে, NaOH, তারপরে KOH, তারপরে CaOH হোল 2, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এরা কী হচ্ছে, এরা সবগুলোই ক্ষার, অর্থাৎ এরা মানে জলে বা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে এইগুলো হচ্ছে কি এক্সাম্পল, তোমাদের ওইখান থেকে পরীক্ষাতে আসতে পারে যে তড়িৎ পরিবহন করতে পারে এমন একটা ক্ষারের এক্সাম্পল দাও, বা অ্যাসিডের এক্সাম্পল দাও, বা লবণের এক্সাম্পল দাও, তাহলে এইগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো আমরা দেখিয়েছিলাম যে তড়িৎ তো মানে এই যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সমস্ত পদার্থগুলোই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। কোনগুলো পারে না, আমরা দেখেছিলাম যে সমস্ত যৌগগুলো সমযোজী যৌগ যেগুলো হয়, ঠিক আছে, সমযোজী যৌগগুলির ক্ষেত্রে, অর্থাৎ কোভ্যালেন্ট যে কম্পাউন্ডগুলো হয় সমযোজী যৌগ, সেই সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে তারা কি আয়ন তৈরি করতে পারে না। আয়ন তৈরি করতে না পারার কারণে তারা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, ঠিক আছে। আয়ন জলে বা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করে না, কারণ কি, তারা তো এমনিতেই ইলেকট্রন শেয়ার, মানে একজন আরেকজনকে তো ইলেকট্রন পুরোপুরিভাবে দেয় না, এরা কি করে, ইলেকট্রনটা শেয়ার করে, একজন আরেকজনকে শেয়ার করে, ঠিক আছে, অর্থাৎ মিউচুয়াল শেয়ার হয়, পারস্পরিক যে মানে একজন আরেকজনকে দিচ্ছে, তার কাছ থেকে আবার সে নিচ্ছে, এইভাবেই শেয়ার হয়। তো এইভাবে কী হচ্ছে, শেয়ার হচ্ছে, অর্থাৎ আমি যদি H2 দেখি, তাহলে H2 হচ্ছে কি একটা সমযোজী যৌগ। তো H2-র ক্ষেত্রে কী হবে, এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে বাইরে ইলেকট্রন আছে, ঠিক আছে, বাইরে একটা ইলেকট্রন আছে এই হাইড্রোজেনের ক্ষেত্রে, অর্থাৎ H2 বলতে দুটো হাইড্রোজেন, এই একটা ইলেকট্রন, তো এই কী করছে, এই হাইড্রোজেনটা পুরোপুরিভাবে নিয়ে দুটো ইলেকট্রন পূর্ণ করছে, অর্থাৎ ডুপ্লেট রুল কমপ্লিট করছে, অর্থাৎ বাইরে কক্ষে দুটো ইলেকট্রন অর্থাৎ হিলিয়ামের মতো আচরণ করছে, সেই জন্য সে সুস্থির অবস্থায় আসছে। এও কী করবে, এইখান থেকে ইলেকট্রন নিয়ে কী হবে, সেও এটাও ডুপ্লেট কমপ্লিট করবে, ঠিক আছে, অর্থাৎ দ্বৈত সূত্র মেনে চলবে।
তো এইভাবেই কী হচ্ছে, এরা কিন্তু ইলেকট্রন একজন আরেকজনের কাছ থেকে শেয়ার করছে, মানে এ এরটা ব্যবহার করছে, এ এরটা ব্যবহার করছে, তাহলে এখানে কোনো আয়নের সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জন্যই কী হয়, এই যে সমযোজী যৌগগুলো পায় তারা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তড়িতের কুপরিবাহী বলতে পারে, ঠিক আছে, তড়িতের কুপরিবাহী। তো তড়িতের কুপরিবাহী, তাহলে বুঝতে পারলে কেন তড়িতের কুপরিবাহী অর্থাৎ তড়িৎ পরিবহন করে না কেন। তার কারণ হচ্ছে কি, এরা আয়ন তৈরি করতে পারে না, ঠিক আছে, আয়ন সৃষ্টি হয় না এদের মধ্যে, অর্থাৎ সমযোজী যৌগগুলির মধ্যে আয়ন সৃষ্টি হয় না। তাহলে আয়ন সৃষ্টি না হওয়ার কারণে এরা কি করে না, তড়িতের সুপরিবাহী নয়। এবার এক্সাম্পল হিসেবে আরও রয়েছে, যেমন আমাদের সুগার, ঠিক আছে, সুগার বা চিনি যদি আমরা দেখি তাহলে চিনি, তারপরে ইউরিয়া, তারপরে বেনজিন, পেট্রোল, ডিজেল, ঠিক আছে, অ্যালকোহল, এরা সমস্ত কি সমযোজী যৌগ। এরা মানে আয়ন তৈরি করতে পারে না, সেই জন্য কি বলবো, এদেরকে তড়িৎ অবিশ্লেষ্য বলবো। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাদেরকে বলবো, যে সমস্ত পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। তড়িৎ পরিবহন করতে কখন পারে না, যখন তাদের মধ্যে কোনো ফ্রি আয়ন থাকে না, অর্থাৎ আয়ন উৎপন্ন হয় না, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় আয়ন সৃষ্টি হয় না, সেই জন্য কি হয়, এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা যদি বলি যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলা হয়, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলো। তাহলে যারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে, তড়িৎ পরিবহন করতে পারে না, তাদেরকে আমরা কি বলছি, তড়িৎ অবিশ্লেষ্য বলছি। তাহলে যেমন এক্সাম্পল হিসাবে কী কী বলবে, যেমন সুগার, তারপরে হচ্ছে ইউরিয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে কি পেট্রোল। তাহলে এই সমস্ত যৌগগুলো, যে সমস্ত সমযোজী যৌগগুলো রয়েছে, তারা সবাই কি তড়িৎ অবিশ্লেষ্য, এটা মনে রাখবে, সবাই কি তড়িৎ অবিশ্লেষ্য। কেন, তার কারণ হচ্ছে কি, তাদের মধ্যে কোনো আয়ন উৎপন্ন হয় না, আয়ন উৎপন্ন করতে পারে না, সেই জন্য কী হয়, তারা তড়িতের অবিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ তারা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না। তো এই যে তড়িৎ বলছি, এরা মানে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ কীভাবে উৎপন্ন করে সেটা যদি আমরা দেখি, অর্থাৎ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহনের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা যদি আমরা দেখি, তাহলে পদ্ধতিটা হচ্ছে যে একটা কী ব্যবহার করা হয়, এটা ধরে নাও একটা পাত্র, ঠিক আছে, সেখানে কি রয়েছে, জল রয়েছে, ঠিক আছে, অর্থাৎ লবণ গোলা জল বা NaCl যুক্ত জল যদি আমি নিই, তাহলে সেখান থেকে NaCl যুক্ত যদি জল নিই, তাহলে সেটা থেকে আমরা কী পাবো, Na+ আর Cl- আয়ন পাবো। এটা নিশ্চয়ই বলতে হবে না যে Na+ আর Cl- কেন তৈরি হলো, তার কারণ হচ্ছে কি, জল এদেরকে ভেঙে দিচ্ছে। তো এখানে যদি আমি দুটো তড়িৎদ্বার, অর্থাৎ দুটো গ্রাফাইট দণ্ড নিয়ে নিই, সেক্ষেত্রে সেগুলোকে কী বলা হয়, তড়িৎদ্বার বলা হয়, ঠিক আছে, তড়িৎদ্বার যদি আমি নিই, তাহলে তড়িৎদ্বার, এই যে তড়িৎদ্বারটা আমরা ব্যবহার করলাম, সেই তড়িৎদ্বার, এটা একটাকে পজিটিভের সাথে আর একটাকে নেগেটিভের সাথে যুক্ত করা হয়, একটাকে পজিটিভের সাথে আর একটাকে নেগেটিভের সাথে যুক্ত করা হয়। কার নেগেটিভ কার পজিটিভ, একটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ আর একটা মানে ব্যাটারির নেগেটিভ আর পজিটিভের সাথে যুক্ত করা হয়, অর্থাৎ ধরে নাও এটা হচ্ছে কি নেগেটিভ পার্ট, আর এখান থেকে এটা হচ্ছে কি পজিটিভ পার্ট। এখানে একটা বাল্ব লাগানো রয়েছে, ধরে নাও এটা হচ্ছে কি সুইচ, এখান থেকে আমাদের বাল্ব লাগানো রয়েছে, বেশ এভাবেই। তো এই যে অংশটুকু, অর্থাৎ যেটাতে আমাদের এটা নেগেটিভ হবে, ঠিক আছে, তো এই যে ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত, একটা নেগেটিভ প্রান্ত এই জলের মধ্যে ডোবানো হলো, ঠিক আছে, তো যে প্রান্তটা পজিটিভ প্রান্ত সেটাকে কী বলা হয়, সেই মানে পজিটিভ প্রান্ত, অর্থাৎ যে তড়িৎদ্বারটা আমি পাচ্ছি, যে তড়িৎদ্বারটা কি পজিটিভ তড়িৎদ্বার, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা অ্যানোড বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যানোড। আর যেটা নেগেটিভ সেটাকে কি বলবো, আমরা ক্যাথোড বলবো। অর্থাৎ তড়িৎদ্বারের যে প্রান্তটা নেগেটিভ প্রান্ত সেটাকে আমরা কি বলছি, নেগেটিভ তড়িৎদ্বারকে বলছি ক্যাথোড, আর পজিটিভ তড়িৎদ্বারকে বলছি আমরা কি অ্যানোড। বোঝা গেছে, পজিটিভ তড়িৎদ্বারকে আমরা কি বলছি, অ্যানোড বলছি। তো এই যে অ্যানোড এবং ক্যাথোড, দেখো এখানে কি রয়েছে আমাদের, তাহলে এই জায়গাটাতে আমাদের কি হবে, সবগুলোতে ঋণাত্মক চিহ্ন, তাই তো, নেগেটিভ, সবগুলোতে কী হবে, নেগেটিভ। এটাকে যদি আমি বড় করে লিখি তাহলে এইভাবে একটা পাচ্ছি, এটাতে কি রয়েছে, পজিটিভ আছে।
তো তড়িৎ কীভাবে আমি পাবো? এই যে বাল্বটা আমার জ্বলবে কখন, আমি যদি এটাকে সুইচটাকে অন করি তাহলে কী হয়ে যাবে, এটা একটা মানে পুরো যুক্ত হয়ে গেলাম। তখন যুক্ত হয়ে গেলে পরে কী হয়ে যাবে, এটা ওপেন রয়েছে। যখন আমি এটাকে ক্লোজ করে দেবো তখন কী হবে, এই বাল্বটা জ্বলতে শুরু করবে। তো জ্বলতে শুরু করলে আমাদের কী হবে, আয়নগুলোর চলাচল দরকার, তাই তো? অর্থাৎ আয়নগুলোর যে মানে মুভমেন্ট, সেই মুভমেন্ট দরকার। যদি আয়নগুলো না চলাচল করে তাহলে কী হবে না, আমরা তড়িৎ পাবো না। তো এখানে দেখো যে এখানে আমাদের কী রয়েছে, Na+ আয়ন আছে আর Cl- আয়ন আছে, তাই তো? Cl- আয়ন আছে। তো Na+ অর্থাৎ এই যে Na+ আর Cl- আয়ন এই পুরোটার মধ্যে রয়েছে। তো যদি আমি দেখি তাহলে এটাতে কী রয়েছে, Na+ আর Cl-, ঠিক আছে? তো Na+ আর Cl- এই যে আমাদের তড়িৎদ্বার রয়েছে, এইটা আমাদের কি তড়িৎদ্বার, এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ, আর এটা হচ্ছে কি আমাদের পজিটিভ তড়িৎদ্বার, ঠিক আছে? আমি ছোট্ট করে ভেঙে দেখাচ্ছি। তো এবার বলো যে নেগেটিভের সাথে কে আসবে, নেগেটিভের সাথে নিশ্চয়ই পজিটিভ আসবে। তো পজিটিভ কী করবে, এখান থেকে আসবে, অর্থাৎ এর কি রয়েছে, এর ইলেকট্রন কম রয়েছে। এ কী করবে, সে ডিসচার্জ হতে, অর্থাৎ এই যে চার্জটাকে কমাতে, তাই তো? সে কী করবে, চার্জটাকে কমাতে। তাহলে এই যে চার্জটা কমাতে গেলে পরে কী করতে হবে, Na+ রয়েছে, সে যদি ডিসচার্জ হতে চায় অর্থাৎ চার্জটাকে কমাতে চায় তাহলে কী হবে, সে ইলেকট্রন মানে তার ইলেকট্রনের দরকার, সেই ইলেকট্রন কার কাছ থেকে পাবে, এই যে তড়িৎদ্বারটা নেওয়া হয়েছে সেই তড়িৎদ্বার থেকে এই কী করবে, ইলেকট্রন নেবে। অর্থাৎ এই যে তড়িৎদ্বারটা রয়েছে সেই তড়িৎদ্বার কী করবে, ইলেকট্রন একে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার ফলে কী হবে, এখান থেকে কী তৈরি হবে, Na++ ই থেকে কী হবে, সোডিয়াম তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ এটা আমাদের ডিসচার্জ হয়ে গেল, কোনো চার্জ নাই এর মাথায়। তো এভাবে কি হচ্ছে, এভাবে ইলেকট্রন এই তড়িৎদ্বার থেকে সোডিয়ামকে দেওয়া হচ্ছে। অর্থাৎ সোডিয়ামটা কোথায় এসে লাগলো, এই যে তড়িৎদ্বারের সাথে লাগলো, অর্থাৎ পজিটিভটা নেগেটিভের সাথে যুক্ত হচ্ছে আর নেগেটিভটা পজিটিভের সাথে যুক্ত হচ্ছে। তো ক্লোরিনটা যখন এই তড়িৎদ্বারে এলো তখন দেখো যে ক্লোরিনের মধ্যে কি রয়েছে, ইলেকট্রন সংখ্যা বেশি রয়েছে, আর এতে কি রয়েছে, ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ এই যে তড়িৎদ্বারটা আমরা ব্যবহার করেছি তাতে কি রয়েছে, পজিটিভ চার্জ রয়েছে। এবার ক্লোরিন কি করবে, ক্লোরিনও ডিসচার্জ হতে চাইবে, তাই তো? অর্থাৎ ক্লোরিন এই যে ধর্মটা, অর্থাৎ এই যে মানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য যে আমরা মানে পড়ছি, এর মধ্যে যে সমস্ত আয়নগুলো থাকবে সেই আয়নগুলোর সংখ্যাটা সমান হবে এবং তারা নিউট্রাল হতে চাইবে, অর্থাৎ চার্জবিহীন হতে চাইবে। তো এই যে Cl- রয়েছে, সেই Cl- কী করবে, ইলেকট্রন এই তড়িৎদ্বারকে দিয়ে দেবে, ঠিক আছে? দিয়ে দেওয়ার পরে কী হবে, এই তড়িৎদ্বারের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কম রয়েছে, তাহলে ইলেকট্রন যদি দিয়ে দেয়, দিয়ে কী করবে, সে ডিসচার্জ হয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন প্লাস Cl, তাই তো? এভাবে কি হচ্ছে, ইলেকট্রন দান করছে আর এ ইলেকট্রন দান করছে। তাহলে দেখো যে এ ইলেকট্রন দিয়ে দিল তড়িৎদ্বারকে, আর তড়িৎদ্বার কী করছে, তড়িৎদ্বার ইলেকট্রন দিচ্ছে। তাহলে এইভাবে কী হচ্ছে, আয়নগুলো এক জায়গা থেকে, অর্থাৎ এই যে ইলেকট্রনের চলাচল হচ্ছে, তাই তো? অর্থাৎ মুভমেন্ট হচ্ছে ইলেকট্রনের। তো এভাবেই কী হবে, এই যে পুরো সার্কিটটা রয়েছে, ঠিক আছে, যখন আমি ক্লোজ করে দেবো তখন কী হচ্ছে, এই আয়নগুলো পরিবহনের জন্য এই বাল্বটা কী হবে, জ্বলতে শুরু করবে, ঠিক আছে? বাল্বটা জ্বলতে শুরু করবে। তাহলে বাল্বটা জ্বলতে শুরু করবে কীভাবে, বুঝতে পারলে নিশ্চয়ই যে বাল্বটা জ্বলছে কীভাবে, তার কারণ হচ্ছে এটা। তো এভাবে কী হয়, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন হয়, ঠিক আছে? কেন তড়িৎ পরিবহন হয়, Na+টা নেগেটিভের সাথে যুক্ত হয় আর Cl- কী হয়, পজিটিভের সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে কী তৈরি হচ্ছে, একটা পুরো কমপ্লিট করছে সার্কিট কমপ্লিট করার পরে কী তৈরি হচ্ছে, এভাবেই আমাদের তড়িৎ মানে পাচ্ছি আমরা, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন হচ্ছে। তো এই যে ইলেকট্রন, আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি যে দেখো যে এটা কী, এটা কোথায় ঘটছে, এটা হচ্ছে কি আমাদের যে নেগেটিভ প্রান্ত রয়েছে সেই নেগেটিভ প্রান্তে ঘটছে, তাই তো? অর্থাৎ ক্যাথোড যে প্রান্তটা রয়েছে সেই ক্যাথোডে আমাদের কী হচ্ছে, এই পুরো জিনিসটা ঘটছে, নেগেটিভের দণ্ডে বা নেগেটিভ তড়িৎদ্বারের মধ্যে যুক্ত হচ্ছে, এই ঘটনাটা এখানে ঘটছে। তাহলে এটাকে মনে রাখার জন্য আমরা কী ব্যবহার করতে পারি, দেখো এখানে কী হচ্ছে, আমাদের যে ক্যাটায়ন সৃষ্টি হচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়নটা, ক্যাটায়নটা কার সাথে যুক্ত হচ্ছে, এখানে আমাদের যে ক্যাথোড রয়েছে ক্যাটায়নটা ক্যাথোডের সাথে যুক্ত হচ্ছে, আর এখানে অ্যানায়নটা কার সাথে যুক্ত হচ্ছে, এই যে অ্যানোডের সাথে যুক্ত হচ্ছে, তাই তো? অর্থাৎ ক্যাটায়ন কার সাথে যুক্ত হবে, ক্যাথোডের সাথে, অ্যানায়ন অ্যানোডের সাথে, ঠিক আছে? আর যদি আমরা বলি কি কোনটাতে জারণ ঘটছে কোনটাতে বিজারণ ঘটছে, তাহলে আমরা এখান থেকেও বলতে পারি যে এখান থেকে আমরা বলতে পারি কী পাবো, দেখো এখান থেকে ইলেকট্রন কী হচ্ছে, গ্রহণ হচ্ছে। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ হয় তাহলে সেটাতে কী হয়, বিজারণ ঘটে, তাই তো? আর যদি ইলেকট্রন বেরিয়ে যায়, এখানে দেখো হচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাতে কী হবে, জারণ ঘটবে। ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে কি, জারণ ঘটা। ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে কি, সেটাতে জারণ কমপ্লিট করা,
তাহলে এখানে দেখো যে প্রান্তটা নেগেটিভ রয়েছে সেই নেগেটিভ প্রান্তে কী ঘটছে, রিডাকশান ঘটছে, তাই তো। অর্থাৎ আমরা যদি বলি তাহলে নেগেটিভ প্রান্ত ক্যাথোড, ঠিক আছে, ক্যাথোড, সেই ক্যাথোডে কী ঘটে, বিজারণ ঘটে, ঠিক আছে, বিজারণ, এভাবে আমরা বলতে পারি। এইভাবেই আমরা এই যে নেগেটিভ প্রান্ততে আমরা কী ঘটছে, নেগেটিভ প্রান্তে, অর্থাৎ এটা নেগেটিভ প্রান্ত বলতে গেলে আমাদের যে তড়িৎদ্বারটা রয়েছে সেটা পজিটিভ তড়িৎদ্বার, তাহলে পজিটিভ তড়িৎদ্বারে, অর্থাৎ পজিটিভ তড়িৎদ্বার বলতে আমরা কী বলবো, পজিটিভ তড়িৎদ্বার বলতে আমরা কী বলবো, সেটাকে বলবো অ্যানোড, তাই তো, অ্যানোড। তাহলে অ্যানোডে কী ঘটে, জারণ ঘটে। এটা তোমরা মনে রাখবে, কারণ এটা খুব দরকার। এটা জিজ্ঞেস করবে যে কোথায় জারণ আর কোথায় বিজারণ ঘটছে, এবং কার জারণ ঘটছে এবং কার বিজারণ ঘটছে। তাহলে এই দেখো যে জলের মধ্যে যখন আমাদের আয়নগুলো রয়েছে বা কোনো একটা পদার্থকে দিচ্ছি, তখন সেটা কী হয়ে যাচ্ছে, যেগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে দিলে পরে তারা আয়নে ভেঙে যাচ্ছে। এবার এই যে আয়নটা এবার ডিপেন্ড করবে যে কম্পাউন্ডটা আমি নিচ্ছি, সেই কম্পাউন্ডটা পুরোপুরিভাবে আয়নিত হচ্ছে কি হচ্ছে না। যদি পুরোপুরিভাবে আয়নিত হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলবো, ঠিক আছে, অর্থাৎ তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলবো, তাহলে যে সমস্ত যৌগগুলো কী হবে, সম্পূর্ণভাবে আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ এই যে এখানে দেখলাম যে Na আর Clটা কী হচ্ছে, পুরোপুরিভাবে আয়নিত হয়ে যাচ্ছে। যদি পুরোপুরিভাবে আয়নিত হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো কি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কারণ তাদের মধ্যে থেকে আমরা কী পেতে পারি, ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্স আয়ন পেতে পারি, তাই তো, ম্যাক্স আয়ন পেতে পারি। এবার আয়নের সংখ্যাটা যত বেশি হবে তত সেটা কী হবে, তড়িৎ বিশ্লেষণে সক্ষম হবে, অর্থাৎ তাড়াতাড়ি যদি বিয়োজন হয়ে যায়। এই যে NaClটা কেন তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার কারণ হচ্ছে যে, মানে এক্সাম্পল হিসেবে যদি দেখি তাহলে NaClটা কী হচ্ছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য। কেন তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তার কারণ হচ্ছে যে NaClটা যদি আমি দিই তাহলে এটা কী হয়ে যাবে, অতি দ্রুত, অর্থাৎ তীব্র গতিতে কী হয়ে যাবে, আয়নিত হয়ে যাবে, অর্থাৎ আয়নে ভেঙে যাবে, গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় এরা খুব দ্রুত আয়নে পরিণত হয়ে যাবে। কিন্তু যদি আমি এখানে অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি, CH3COOH, ঠিক আছে, CH3COOH যদি আমরা নিই তাহলে এটা কি হয়, এটা খুব স্লো আয়ন তৈরি করে, ঠিক আছে। অর্থাৎ এরা কি করে, এরা খুব ধীরে ধীরে বিয়োজন ঘটে, এদের যে বিয়োজন ঘটবে অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন যে সৃষ্টি হবে, অর্থাৎ এখান থেকে আমাদের কী বেরোবে, CH3COO- আর +H+। তো এই যে আমাদের আয়ন তৈরি হচ্ছে, তো এই যে আয়নটা তৈরি হচ্ছে খুব ধীরে ধীরে বিয়োজন ঘটে, অর্থাৎ এই যে বিয়োজনটা অর্থাৎ ভেঙে যাওয়াটা সেটা কী হয়, খুব ধীরে ধীরে ঘটে। তো ধীরে ধীরে ঘটার জন্যই কী হচ্ছে, এরা তড়িৎ বিশ্লেষ্য, আয়ন তো আমি পাচ্ছি, আয়ন থাকলে পরে সেটা কী হবে, তড়িৎ বিশ্লেষ্য হবে, এবং তার কাছ থেকে আমরা কী পাবো, তড়িৎ পাবো। কিন্তু যদি ধীরে ধীরে এবং কম আয়ন পাই তখন সেটাকে আমরা কী বলবো, কম আয়ন পেলে পরে সেটা কী হবে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে। অর্থাৎ এদেরকে আমরা কী বলবো, এটাকে আমরা কী বলবো, মৃদু বলবো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বোঝা গেছে নিশ্চয়, আশা করি বুঝতে পেরেছো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলা হয়। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি তাহলে এবার বলে যে সমস্ত পদার্থগুলো রয়েছে অর্থাৎ যারা খুব দ্রুত বিয়োজিত হয় তাদেরকে আমরা কী বলবো, তাদেরকে আমরা বলবো তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এবং যারা খুব আস্তে আস্তে বিয়োজিত হচ্ছে তাদেরকে আমরা কী বলছি, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আরও এক্সাম্পল হচ্ছে কি আমাদের, এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের কয়েকটা উদাহরণ যদি আমরা বলি তাহলে কী হচ্ছে, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে, কার্বনিক অ্যাসিড হচ্ছে অর্থাৎ H2CO3, তারপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ NH4OH। এগুলো কি, এগুলো বিয়োজন ঘটছে কিন্তু খুব ধীরে ধীরে, ঠিক আছে, ধীরে ধীরে, অর্থাৎ খুব বেশি মাত্রায় বিয়োজন ঘটে না। কিন্তু যদি আমরা ব্যবহার করি NaCl, আমরা দেখলাম NaCl, তারপরে হচ্ছে KOH যদি আমরা নিই, ক্ষার, KOH, NaCl, KOH কস্টিক পটাশ বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, H2SO4, এরা কি হয়, খুব দ্রুত বিয়োজন ঘটে, অর্থাৎ এদের বিয়োজনটা খুব দ্রুত গতিতে ঘটে, সেই জন্য কী হয়, এরা খুব বেশি মাত্রায় বিয়োজিত হয়, অর্থাৎ এদের কাছ থেকে আমরা কী পেতে পারি, ম্যাক্সিমাম আয়ন পেতে পারি, সেই জন্য কী হয়, এরা খুব তীব্র তড়িৎ বিশ্লেষ্য, ঠিক আছে।
এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তো আশা করি বুঝতে পেরেছো যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য কী এবং কীভাবে আয়ন তৈরি হয়, কোনটাকে ক্যাটায়ন এবং কোনটাকে অ্যানায়ন বলা হয়, যেটাতে পজিটিভ আয়ন সৃষ্টি হয় সেটাকে কী বলবো, ক্যাটায়ন বলবো। এর এখানে আরেকটা জিনিস আছে যে আয়নীভবন কাকে বলা হয়, আয়োনাইজেশন বা আয়নীভবন, আয়নীভবন, ঠিক আছে। আয়নীভবন বা আয়োনাইজেশন কাকে বলা হয়? আয়োনাইজেশন হচ্ছে যে এই যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায়, অর্থাৎ এই পাত্রের মধ্যে কী হচ্ছে, NaCl যদি আমি নিই, তাহলে NaClটা গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কী হচ্ছে, Na+ আর Cl- তৈরি হচ্ছে, তাই তো। Na+ আর Cl- আয়ন তৈরি করছে। তো এই যে অণুগুলো বিয়োজিত হয়ে কী করছে, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা কি ক্যাটায়ন, এটা হচ্ছে কি অ্যানায়ন। তো এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হওয়ার যে ঘটনাটা, সেটাকে কী বলা হয়, আয়নীভবন বলা হয়, ঠিক আছে। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হওয়ার যে ঘটনাটা, সেটাই হচ্ছে কি আমাদের আয়নীভবন। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর দিন আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষণ নিয়ে, ইলেকট্রোলাইসিস নিয়ে। তো যদি কোনো ডাউট থাকে তো আমাকে কমেন্ট করে জানাবো, অবশ্যই সলভ করে দেবো। থ্যাংক ইউ।